স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিল পাশ হয়েছে কানাডার হাউস অফ কমন্সে। এই বিল পাশের মাধ্যমে এখন থেকে দেশটিতে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি সরকারিভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হবে। বিবৃতিতে এমনটি জানিয়েছেন কানাডার বাংলাদেশ হাইকমিশন। বিলটির আলোচনা ও পাশের সময় হাউস অফ কমন্সে উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খলিলুর রহমান। বিলটি উত্থাপন করেন পার্লামেন্টের সদস্য কেন হার্ডি। এ সময় উপস্থিত ছিলেন সিনেটর মুবিনা এস জাফর। এর আগে কানাডিয়ান সিনেটে বিলটি পাশের নেতৃত্ব দেন তিনি। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে ইতালিতে রমজানে জমে উঠেছে সেহরি ও ইফতার সামগ্রীর ব্যবসা। এছাড়া রমজান সবজির বাজারও করোনার সংকট কাটিয়ে আবারও ব্যবসা বাণিজ্যের গতি ফেরায় হাসি ফুটেছে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মুখে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়ায় স্বস্তিতে দেশটিতে বসবাসরত মধ্যবিত্ত বাংলাদেশিরাও। ইতালি থেকে সহকর্মী জাকির হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। ইতালিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরাই মূলত মুসলিম। রমজান মাসে দেশটির সংখ্যালঘু এই সম্প্রদায়কে কেন্দ্র করে কয়েকটি শহরে জমে ওঠে ইফতার ও সেহরির বাজার। এবারও এর ব্যতিক্রম হয়নি। প্রথম সপ্তাহেই রমরমা ব্যবসা বাণিজ্য। রমজান এলেই বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলো পরিণত হয় ইফতারের দোকানে। চলমান আর্থিক সংকটের মধ্যেই রমজানে এবার বেচাকেনা বেড়েছে। এছাড়া প্রতিদিনই প্রবাসীদের বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিলের আয়োজন তো রয়েছেই। রমজান মাসে এবং বাংলাদেশের যে সমস্ত আইটেমগুলি আছে স্বদেশের প্রবাসে আমরা সমস্ত আইটেমগুলি রাখি। ইনশাল্লাহ তাতে আমরা যথেষ্ট সাড়া পাই এবং সবাই সন্ধ্যার আগে রোজার পূর্ব মুহূর্তে অনেক ভিড় লাগে। বাংলাদেশের কথা চিন্তা করে আমরা সকল প্রকারের মজাদার ইফতারি আমরা তৈরি করে থাকি এবং স্বল্প মূল্যে। জমে উঠেছে নিত্যপণ্যের দোকানগুলো। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ঊর্ধ্বমুখী বাজারে রমজান উপলক্ষে সীমিত লাভে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। মূলত আমদানি নির্ভরতা কমিয়ে ইতালিতে সবজি চাষ করায় কম দামে বিক্রি করতে পারছেন তারা। এছাড়া বেকার প্রবাসীদের বিনামূল্যেও খাবার দিচ্ছেন কেউ কেউ। বর্তমান পরিস্থিতিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবকিছুরই দাম প্রায় দ্বিগুণের বেশি। তো রমজান মাস ইবাদতের মাস, সিয়াম পালনের মাস। এজন্য একজন আমি মুসলমান হিসেবে গত বছর যে মূল্যে আমাদের ইফতারি বিক্রি করছি, এবারও মুসলমানদের খেদমত হিসেবে আগের দামেই বিক্রি করছি। এই টমেটো আমরা গত মাসে বেছিলাম 3.5 কেজি, 4 কেজির মধ্যে। এখন না আমাদের 1.98 পয়সা কেজি। বেগুন এটা গত মাসে ছিল 5.98, এখন 1 টাকা 800। পবিত্র মাসে নিত্যপণ্যের দাম না বাড়ায় স্বস্তিতে সাধারণ প্রবাসীরা। ইতালিতে এখন অনেক দেশীয় সবজি চাষাবাদ হয়, সেজন্য আমরা এখানে সহজে আমরা দেশীয় সবজি পাচ্ছি এবং বিগত মাসগুলোর তুলনায় এই রমজান উপলক্ষে সবজির অনেক বাজার মূল্য অনেকটা নিম্নগামী। প্রবাসীদের আশা রমজানের পরও জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাংলাদেশ স্কুল বাহরাইনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্কুলটির পরিচালনা পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম রাব্বানী স্মরণে ও তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে হয় আয়োজন। বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মোহাম্মদ মুইজ চৌধুরীর সভাপতিত্বে আয়োজন পরিচালনা করে সিনিয়র শিক্ষক মোসাদ্দেক হোসেন। প্রধান অতিথি হিসেবে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দূতালয় প্রধান AKM মহিউদ্দিন কায়েস, শ্রম সচিব মাহফুজুর রহমান, তৃতীয় সচিব তাসির উদ্দিন। আর উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অরুণ নায়ার, মোহাম্মদ গিয়াসউদ্দিন, মোহাম্মদ শফি উদ্দিন, জয়নাল আবেদিন সহ আরও অনেকে। এদিকে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ বিজনেস ফোরামের উদ্যোগে তেলওয়াতে কোরআন প্রতিযোগিতা 2023-এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শারজাহ বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হল রুমে অনুষ্ঠিত হয়েছে এই আয়োজন। ইব্রাহিম ওসমান আফলাতুন সভাপতিত্বে উদ্বোধন করেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল BM জামাল হোসেন। মোহাম্মদ ইসমাইল ও কাজী ইসমাইলের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে কামাল হোসাইন খান সুমন উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্য রাখেন জাফর চৌধুরী। আরও বক্তব্য রাখেন MA সবুর চৌধুরী, MA বাশার, জাহেদ হাসান সহ অনেকে। আগামী 5 দিন চলবে প্রতিযোগিতার বাছাই পর্ব। আমিরাতের 7 প্রদেশের বাংলাদেশি শিশু কিশোর অনলাইনের মাধ্যমে এতে অংশ নিতে পারবেন। বিচারকের দায়িত্ব পালন করবেন মাওলানা মহিবুর রহমান মঞ্জু, হাফেজ আব্দুল মোয়াম খান ও কারি আবু রুকিয়ান। 2টি বিভাগে হবে প্রতিযোগিতা। পুরস্কার পাবে সেরা 10 প্রতিযোগী।
মহাগ্রন্থ আল কোরআন, যেটি মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ বাণী, আমাদের এই দুবাই উত্তর আমিরাতে বসবাসরত যারা বাংলাদেশি শিক্ষার্থী আছে, ছেলে মেয়ে আছে, তাদের কণ্ঠে সেই মহাগ্রন্থের বাণী যখন সুরেলা কণ্ঠ উচ্চারিত হয়, এটি একটি অন্য ধরনের অনুভূতি। কোরআনের সংস্কৃতিতে তারা যাতে করে রঙিন হয়, কোরআনকে শিখে, কোরআন বুঝে এবং তাদের বাস্তব জীবনে কোরআনের আলোকে জীবনকে গড়তে পারে, এই উদ্দেশ্যকে রেখেই কিন্তু আমরা এই প্রতিযোগিতাটি আমরা শুরু করেছি। প্রবাসে বেড়ে ওঠা ছাত্রছাত্রীদেরকে নিয়ে যে তেলাওয়াতের কোরআন প্রতিযোগিতা আয়োজন করে, সেটা প্রবাসের মাটিতে একটি বিরল একটি অনুষ্ঠান। বঙ্গবন্ধু পরিষদ কাতার শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে হয় আয়োজন। সংগঠনের সভাপতি জাকির হোসেন বাবুর সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সমিতির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সৈয়দ আনা মিয়া, কাতার শাখা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম, বাংলাদেশ কালচার একাডেমির সভাপতি আক্তার জামান মামুন সহ অনেকে। ধীরা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট বার্মিংহাম ইউকের উদ্যোগে যুক্তরাজ্যে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বার্মিংহামের মিষ্টি দেশ রেস্টুরেন্টে হয় এই মাহফিল। এই সময় সংগঠনের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে হয় আলোচনা সভা। এতে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ কামাল। স্বাগত বক্তব্য রাখেন ইমদাদুল হক লাভলু। ফান্ড রেইজিং কার্যক্রমের রিপোর্ট প্রদান করেন কোষাধ্যক্ষ আক্তার হোসেন। বক্তব্য রাখেন কাউন্সিলর সাদেক মিয়া শামসু। বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম, সেক্রেটারি খসরু খান, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আহাদ সুমন সহ অনেকে। যুক্তরাজ্যের মিডল্যান্ডসে মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল ইউকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বার্মিংহামের পানসি রেস্টুরেন্টে হয় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান। এ সময় আলোচনা সভাও হয়। এতে সংগঠনের বর্তমান এবং ভবিষ্যৎ নানা কর্মপরিকল্পনা তুলে ধরেন বক্তারা। সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিলের সভাপতি হাবিবুর রহমান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু। বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি আব্দুল কাদির আবুল, মোহাম্মদ মুস্তাকিম চৌধুরী, কামাল আহমেদ, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সহ অনেকে। পরে হয় দোয়া মাহফিল। দোয়া পরিচালনা করেন মুফতি তাজুল ইসলাম। যশোরে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় প্রতারণার মাধ্যমে ভ্রমণকারীদের কাছ থেকে ভ্রমণ করের অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র। অনলাইনে প্রদান করা ভ্রমণ করের বিপরীতে দেওয়া হয় ভুয়া রসিদ, যা যাচাইয়ের নেই কোনো প্রযুক্তি। ফলে প্রশাসনের নাকের ডগায় রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দৈনিক ভারতে যাচ্ছে প্রায় ৫,০০০ যাত্রী। এ সময় ল্যান্ডপোর্ট ট্যাক্স সহ প্রতি যাত্রীকে ৫৫২ টাকা ভ্রমণ কর পরিশোধ করতে হয়, যা সাধারণত যাত্রীরা দিয়ে থাকেন তাদের বহনকারী বাসের স্টাফদের মাধ্যমে। কেউ বা পরিশোধ করেন অনলাইনে। অভিযোগ উঠেছে যাত্রীদের সে অর্থ জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিচ্ছে অসাধু ট্রাভেল এজেন্সি ও পরিবহন শ্রমিকদের একটি সিন্ডিকেট। যাত্রীদের দেয়া হচ্ছে ভুয়া রসিদ, রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। চেকপোস্টে ভিড় থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই সেই রসিদ পরীক্ষা করার সুযোগ হয় না। আশিক সাগর পরিবহনে করে এসেছি, তাদের কাছে আমি পাসপোর্টগুলি জমা দিয়েছিলাম, তারা অনলাইনে ভ্রমণ ট্যাক্স সংক্রান্ত বিষয়গুলিকে কমপ্লিট করে দিয়েছে। বেনাপোলে নেমে অনলাইনে ট্যাক্স কেটে সীমান্ত পার হচ্ছি। কিছু পরিবহনের মাধ্যমে এই ভ্রমণ ট্যাক্স জালিয়াতি হচ্ছে, এতে করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ঘাটতি হচ্ছে। এটা অনেক ক্ষেত্রেই একটি অশুভ চক্র, তারা জালিয়াতি করে। আমার যেটা মনে হয় যে ল্যান্ডপোর্টে স্পেসিফিক একটা টিম থাকবে যারা ট্রাভেল ট্যাক্স চেকিং এর ক্ষেত্রে নিয়োজিত থাকবে। গত ২৪শে মার্চ এ পথে ভারত যাওয়ার সময় ভ্রমণ ট্যাক্সের জাল রসিদ সহ ৫ ভারতীয় নাগরিককে আটক করা হয়, যদিও পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে গত বছরের জুলাইয়ে ট্যাক্স জালিয়াতির অভিযোগে গ্রেফতার হয় ২ পরিবহন শ্রমিক। একটি সংঘবদ্ধ চক্র রয়েছে যারা এই সাধারণ যাত্রীদেরকে জিম্মি করে এই ভ্রমণ করের টাকা আদায় করে, কিন্তু সরকারের কোষাগারে জমা দিচ্ছে না। এই চক্রের মূল উৎপাটনের জন্য বন্দর থানা, কাস্টমস এবং বন্দর কর্তৃপক্ষ সহ অন্যান্য যে অর্গানাইজেশন কাজ করছে। জুলাই মাসে ভ্রমণ কর ফাঁকির অভিযোগে কাস্টমস কর্তৃপক্ষ আমাদের কাছে একটি মামলা দিয়েছে। এই মামলায় আমরা কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছি, বাকিরা বিজ্ঞ আদালতের জামিনে আছে। মামলাটি এখনো তদন্তাধীন। সম্প্রতি গত ৩ দিন আগে স্থলবন্দর কর্তৃপক্ষ এই কর ফাঁকির অভিযোগে আমাদের থানায় একটি জিডি করে গিয়েছে। বেনাপোল বন্দর থেকে প্রতি বছর ভ্রমণ কর বাবদ প্রায় ১০০ কোটি টাকা রাজস্ব আদায় করে সরকার।
ধ্রুব ইকরামুল, যমুনা নিউজ। চট্টগ্রামের জাহাজ থেকে পড়ে নিখোঁজের 3 দিন পর চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে নগরীর পতেঙ্গা আনন্দবাজার খাল থেকে ঝাং মিয়ং ইয়ানের মরদেহ উদ্ধার করে পুলিশ। চীনা জাহাজ এমভি ক্যাং ওয়ানের প্রধান প্রকৌশলী ছিলেন তিনি। পুলিশ জানায়, গত মঙ্গলবার জাহাজে লাইফ বোট ড্রিল করার সময় পানিতে পড়ে নিখোঁজ হন তিনি। আজ মরদেহটি এক মাঝি দেখতে পেয়ে ফোন দেয় জরুরি সহায়তা নম্বরে। পরে পুলিশ এবং কোস্টগার্ডের সদস্যরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। আফগানিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। আবুধাবিতে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলকে 6 উইকেটে হারিয়েছে বাংলাদেশের যুবারা। প্রথমে ব্যাট করতে নামা আফগানিস্তান 37 ওভারে অল আউট হয় 143 রানে। জবাবে 4 উইকেট হারিয়ে 23.2 ওভারের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। আবুধাবিতে শুরু থেকে আফগানিস্তানকে চাপে রাখে বাংলাদেশ। উদ্বোধনী জুটি ভাঙেন মারুফ মৃধা। এরপর শুরু হয় মাহফুজের স্পিন আঘাত। 10 ওভারে 1 মেডেন সহ 29 রান তুলে নেন 6 উইকেট। আরেক বাহাতি স্পিনার রফিউজ্জামান নেন 2টি উইকেট। 144 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে আশিকুজ্জামানকে হারায় বাংলাদেশ। 3 নম্বরে ব্যাট করা জিসান আলম করেন 19 বলে 35 রান। তৃতীয় উইকেট জুটিতে রিজওয়ান এবং আরিফুল মিলে 53 রানের পার্টনারশিপ গড়লে সহজ জয় পায় বাংলাদেশ। বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার যুব দলকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় এই টুর্নামেন্টটি শুরু হয় 18 মার্চ। ডাবল রাউন্ড পদ্ধতির এই টুর্নামেন্টে প্রথম 2 ম্যাচ হেরে টানা 2 জয় তুলে ফাইনালে ওঠে বাংলাদেশ। অন্যদিকে ফাইনালে ওঠার আগে আফগানিস্তান 4 ম্যাচের 3টিতেই জিতেছিল। প্রতি বছর অন্তত 90 লাখ টন খেজুর উৎপাদিত হয় বিশ্বে, যার অর্ধেকই চাষ হয় মিশর, সৌদি আরব সহ ইরানে। রমজান মাসে পুরো মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যের এই খেজুর। কেবল তাৎক্ষণিক শক্তি যোগানো ক্যালোরি প্রয়োজনই নয়, ছোট্ট এই ফলের সাথে জড়িয়ে আছে মুসলিমদের ধর্মীয় আবেগও। ধনী কিংবা দরিদ্র, প্রাচ্য কিংবা পাশ্চাত্য, সারা পৃথিবীতে ইফতারের অভিন্ন উপাদান খেজুর। সারাদিনের সিয়াম পালন শেষে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন খেজুর ও পানি দিয়ে। তাই গোটা মুসলিম বিশ্বেই রমজান মাসে খেজুরের চাহিদা থাকে আকাশচুম্বী। ভৌগোলিক অবস্থান আর আবহাওয়ার কারণে খেজুর চাষও হয় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে। বিশ্ব খাদ্য সংস্থার হিসাবে প্রতি বছর অন্তত 90 লাখ টন খেজুর উৎপাদিত হয় বিশ্বে, যার অর্ধেকই আসে মিশর, সৌদি আরব ও ইরান থেকে। এছাড়া বছরে লাখ লাখ টন খেজুর চাষ হয় আলজেরিয়া, ইরাক, ওমান, আরব আমিরাত ও জর্ডানের মতো মধ্যপ্রাচ্যের গরম প্রধান দেশগুলোতে। ছোট এই ফলের হরেক রকম প্রজাতির দেখা মেলে বিশ্বে। সবচেয়ে বেশি পাওয়া যায় কিং মেদজুল, ব্ল্যাক মেদজুল, মাবরুম, আজোয়া, ডেগলেট, নূর ও পিয়ারো মালিক। মদিনায় উৎপাদিত আজোয়া খেজুরকে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে অভিজাত ও দামি হিসেবে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, সারাদিন সংযমের পর তাৎক্ষণিক শক্তির অন্যতম উৎস ফ্যাটমুক্ত এই ফল। তাজা কিংবা শুকনো যেমনই হোক, খেজুরে রয়েছে ভিটামিন, মিনারেল, ক্যালোরি, কার্বোহাইড্রেট, সুগার, প্রোটিন ও ফাইবারের মতো উপাদান। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর অ্যান্টিঅক্সিডেন্ট আসে এই ফল থেকে। মরু অঞ্চলগুলোতে হাজার হাজার বছর ধরে খেজুর চাষ হয়ে আসছে। কেবল সৌদি আরবেই আছে অন্তত 3 কোটি খেজুর গাছ। সবচেয়ে বেশি খেজুর চাষ হয় দেশটির বুরাইদা এলাকায়। পুরুষ ও নারী 2 ধরনের খেজুর গাছই রয়েছে, কিন্তু ফল হয় কেবল নারী গাছে। প্রাপ্তবয়স্ক একটি গাছ থেকে মৌসুমে পাওয়া যায় 100 কেজির বেশি খেজুর। আরব দেশগুলোর রফতানি আয়ের বড় একটি অংশ আসে খেজুর থেকে। মাত্র 2 দশক আগেও এ ফল রফতানিতে শীর্ষে ছিল ইরাক। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভয়াবহ দাবানলের কারণে থাইল্যান্ডের রাজধানী ও আশেপাশের এলাকায় কমছে না মারাত্মক দূষণ। বৃহস্পতিবার জরুরি উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রয়ুথ চান-ওচা। সরকারি বিবৃতিতে জানানো হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত উত্তরাঞ্চলের 2 জনপ্রিয় পর্যটন নগরী চিয়াং রাই ও চিয়াং মাই। ফায়ার সার্ভিস কর্মীদের মোতায়েন করা হয়েছে। তাছাড়া আগুন লাগিয়ে ক্ষেত খামার পরিষ্কার করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি মাসেই 2 লাখ মানুষ শ্বাসকষ্টজনিত নানা রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর দূষণের কারণে অসুস্থ 13 লাখেরও কাছাকাছি মানুষ। এমন পরিস্থিতিতে N95 মাস্ক পরিধানের পরামর্শ দেওয়া হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে শিশু, প্রবীণ আর অন্তঃসত্ত্বা নারীদের। অনেকেই দাপ্তরিক কাজ ছাড়ছেন বাড়িতে বসে। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।